বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রে পদার্থের ধর্ম এবং এর গাঠনিক অপশন থেকে আজকে আমরা ফার্স্ট পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল এইটার ওপর কিছু ধারণা নেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রথমে আগে আমরা জানার চেষ্টা করি যে পদার্থের এই আন্তঃআণবিক আকর্ষণ এটা কি। পদার্থের অণুগুলো পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই বলটাই হলো আন্তঃআণবিক আকর্ষণ বল। তো আমরা এতদিন ধরে মূলত শিখে আসছি যে পদার্থের অণুগুলো পরস্পরকে শুধু আকর্ষণ করে, কিন্তু এখানে আসলে দু ধরনের বল আমরা খুঁজে পাই। একটি হলো এই যে পরমাণুটা আছে, অণু আছে, এই যে অণু আছে, এই অণুগুলো পরস্পরকে যেমন আকর্ষণ করছে ঠিক তেমনি এরা পরস্পরের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব স্থাপন করে এরা পরস্পরকে বিকর্ষণও করছে। অর্থাৎ আকর্ষণ এবং বিকর্ষণ দুইটা বল মিলে এমন একটা অবস্থান তৈরি করে বসে আছে। সিস্টেমটা অনেকটা স্প্রিং এর মতো। স্প্রিং যেরকম, তুমি যদি এদের মাঝখানে টানার চেষ্টা করো তাহলে স্প্রিং টেনে লম্বা হবে। টেনে লম্বা হওয়ার অর্থ হচ্ছে যে সে তোমাকে কিন্তু উল্টা দিকে টানবে, যে না, বলবে না আমি টেনে লম্বাও হব না। আবার তুমি যদি এই দুইটা অণুকে যদি পরস্পরের মধ্যে চাপ প্রয়োগ করো তাহলে এটি ওই স্প্রিং সংকুচিত হওয়ার মতোই। স্প্রিং যেরকম সংকুচিত হলে সেগুলো পরস্পরকে উল্টা দিকে বল প্রয়োগ করে আবার আগের অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এটাও ঠিক সেম করবে। অর্থাৎ এক্ষেত্রে এই অণুগুলো পরস্পরের যত কাছে আসবে ততই তাদের মধ্যে ওই লুকিয়ে থাকা যে বিকর্ষণ বল সেটি কার্যকর হবে, এবং এই বিকর্ষণের প্রতিক্রিয়াতে এই অণুগুলো আবার ওই আগের অবস্থানে ফিরে যাবে। এর অর্থ দাঁড়াচ্ছে এটাই যে একটা পদার্থের অণুগুলো যে যেখানে যে অবস্থায় আছে সে সেখানে সেই অবস্থায় থাকতে চায় বা থাকবে। এরা পরস্পর থেকে দূরেও যেতে চায় না, এরা পরস্পরের কাছ খুব বেশি কাছেও আসতে চায় না। অর্থাৎ যেটা এক ধরনের স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা নিয়ে তারা অবস্থান করছে তাদের গাঠনিক কাঠামোর মধ্যে, সেভাবেই তারা অবস্থান করবে। তো এই কারণে পদার্থের মধ্যে একটা বিশেষ ধর্মের আমরা পরবর্তীতে আবির্ভাব দেখব, সেটা হলো এলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এখন এই যে পদার্থের অণুগুলোর মধ্যে সাধারণত তিন প্রকার গতি আমরা দেখি। একটা হলো স্থানান্তর গতি, যেটা মূলত তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়। ঘূর্ণায়ন গতি, এটাও তরল বা গ্যাসের ক্ষেত্রেই মূলত ঘটে। আর কম্পন গতিটা সবগুলোর ক্ষেত্রেই পাওয়া যাবে। হ্যাঁ স্যার। তো কঠিন পদার্থের ক্ষেত্রে আমাদের যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক বেশি, দূরত্ব অনেক কম, এই কারণে এদের অণুগুলো পরস্পরের মধ্যে সুদৃঢ় অবস্থানে থাকে। এর ফলে এদের আকার আকৃতি সুনির্দিষ্ট হয়ে থাকে, আয়তন। তরলের ক্ষেত্রে যেহেতু অণুগুলোর মধ্যে গ্যাপ একটু বেশি, এদের অণুগুলোর কম্পন গতিশীলতা তুলনামূলক বেশি, ফলে এরা আন্তঃআণবিক আকর্ষণ বলকে কিছুটা শিথিলভাবে থাকাতে এরা চলাচল করতে পারে। তো অণুগুলোর মধ্যে এই চলাচল করার কারণে এদের আকার তৈরি সঠিকভাবে হয় না, কিন্তু আয়তন থাকে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যেহেতু এদের মধ্যে দূরত্ব অণুগুলোর অনেক বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বল কম, অনেক ক্ষেত্রে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল ছাড়া আর অন্য কোনো বল কাজ করে না বিধায়
এদের নির্দিষ্ট আকার আয়তন নেই। এখন আমরা দেখব যে পদার্থের বন্ধন নিয়ে। এই বন্ধনের এই অংশটা রসায়নের বন্ধন চ্যাপ্টারের সাথে রিলেটেড থাকবে কিছুটা। তারপর আলোচনায় যেহেতু আছে, আমাকে একটু সংক্ষেপে আলোচনাটা আমি করে দিতে হচ্ছে। একটা আছে যেমন, আমরা বন্ধনটা কি, একটা পদার্থের পরমাণুগুলো অণুতে কিভাবে পরস্পরের সঙ্গে সুদৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে, এর ওপর আমরা এখানে 4টা বন্ধন নিয়ে আলোচনা করব। ফার্স্ট হলো আয়নিক বন্ধন। এখানে অনুস্থিত পরমাণুগুলো সাধারণত একটি ধাতু আর একটা অধাতুর পরমাণু হয়। ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন, অধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তারপর তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়। এখানে সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ দেওয়া আছে, আমি মনে হয় বিস্তারিত বলার প্রয়োজন নেই। এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হয় এবং তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো বন্ধন লাভ করে, মানে ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তারপর এই সোডিয়াম ধনাত্মক এবং ক্লোরিন ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ক্রিয়া করে, ফলে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়। আয়নিক যৌগগুলোর সবগুলোর উদাহরণ প্রায় সেম আসবে। এরপর যদি আমরা আহ, আয়নিক গঠনের, আয়নিক এই বন্ধনের উপর ভিত্তি করে যদি ধর্মগুলো দেখি, তাহলে আমাদের প্রথমে আসে হলো স্ফটিক গঠন। স্ফটিক গঠনের ক্ষেত্রে সাধারণত এই আয়নগুলো পরস্পরের মধ্যে একটা নির্দিষ্ট কৌণিক অবস্থান বজায় রেখে একটা কাঠামো তারা তৈরি করে। সেটিকে আমরা আমাদের ভাষায় বলি দানা বা স্ফটিক। এরপর এদের বহিস্থ শেলে মুক্ত ইলেকট্রন থাকায় তারা বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে এবং বিশেষ করে আয়নিক যৌগগুলো গলিত অবস্থায় তারা যেহেতু আয়ন আকারে অবস্থান করতে পারে, এখানে চার্জের গতির জন্য বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। দ্রাব্যতা, সাধারণত পোলার দ্রাবকে এরা দ্রবণীয় হয়, কারণ সেখানে এদের মধ্যে পোলারিটি ধর্ম আছে, প্লাস এবং মাইনাস দুইটা অপশনে বিভক্ত হয়। সেজন্য পোলার দ্রাবকে এরা দ্রবণীয় হয়। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের অনেক বেশি, কারণ এদের বন্ধন শক্তির মান অন্যান্য বন্ধন শক্তিতে যারা থাকে, বিশেষ করে সমযোজী, তাদের তুলনায় অনেক বেশি। সমরূপতা, এটা একটা বিশেষ ধর্ম। এটা হলো যে স্ফটিক বা দানার গঠনটা যদি একই রকম হয়, সেগুলোকে বলা হয় সমরূপতা ধর্ম। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড উভয়ের স্ফটিক বা দানাগুলো দেখতে প্রায় সেম। পোলারিটি, পোলারিটি শব্দটা তোমার এই বিদ্যুৎ পরিবাহিতার সাথেও চলে আসবে, একই অপশন। গলনাঙ্ক তোমার হলো দ্রাব্যতার সাথেও আসবে, কারণ বিদ্যুৎ পরিবহনের সময় এরা দ্রবণে দ্রবীভূত হয়ে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে, এই যে দুইটা বিপরীত জিনিসে বিভক্ত হচ্ছে, এটা তার এক ধরনের পোলারিটির ধর্ম। আবার এর ফলে সে দ্রবীভূত হচ্ছে, এর ফলে সে বিদ্যুৎ পরিবহন করছে। আবার এখানে পোলারিটি হিসেবে এটার ব্যাখ্যা দেওয়া যায় এই কারণে, কারণ পোলারিটির ক্ষেত্রে আমরা যে শব্দটা ব্যবহার করি তার নাম হলো ডাইইলেকট্রিক। ডাইইলেকট্রিক মানে হলো যখন বাহ্যিক কোনো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোনো পদার্থের মধ্যে তোমার প্লাস এবং মাইনাস এরকম দুই ধরনের সিস্টেম তৈরি হওয়ার অপশন কাজ করে, সেটার নামই হলো ডাইইলেকট্রিক। এটাকে বাংলায় বলা হয় পোলারাইজেশন। এটাকে আরো সহজ বাংলায় যদি বলা হয়, দুই দলে বিভক্ত হওয়া, কেউ প্লাসের দলে কেউ মাইনাসের দলে। তো আয়নিক যৌগগুলো নর্মালি গঠন প্রক্রিয়াতে যেহেতু তাদের আয়নের অপশনটা আছে, এই জন্য এই ধর্ম এদের সবসময়ই থাকে। সক্রিয়তা, আসলে রাসায়নিক বিক্রিয়া দ্রুত হওয়া নিয়ে এটার সাথে রিলেটেড। আয়নিক যৌগগুলো যেহেতু
দ্রবীভূত হওয়ার বৈশিষ্ট্য আছে, দ্রুত তারা একজন আরেকজনের টাচে যেতে পারে, এজন্য বিক্রিয়ার গতি, বিশেষ করে দ্রবীভূত অবস্থায় সক্রিয়তা বেশি। স্বাভাবিকভাবে যদি কাউকে মিশ্রিত করা হয় কঠিন অবস্থায়, তাহলে এদের সক্রিয়তা প্রায় শূন্যের কাছাকাছি, কারণ সেক্ষেত্রে এরা একে অপরের সঙ্গে বিক্রিয়ার প্রবণতা খুব একটা দেখায় না। এরপরে সমযোজী বন্ধন নিয়ে, সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা অধাতব মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার বিষয় নিয়ে আলোচনা করি। সেক্ষেত্রে অধাতব মৌলগুলো সাধারণত পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করে তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং পরস্পরের সঙ্গে তারা যুক্ত হয়। এখানে আমাদের দুইটা বিশেষ অপশন শিখতে হবে, একটা হলো বন্ধন জোড় ইলেকট্রন আর একটা হলো মুক্ত জোড় ইলেকট্রন। বন্ধন জোড়টা হলো যদি সমযোজিতে অংশগ্রহণকারী মৌলগুলো পরস্পরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে যে ইলেকট্রনের যুগল তৈরি করে, সেটা বন্ধন জোড়। ওখানে অংশগ্রহণকারী কিছু মৌল আছে যাদের বহিস্থ শেলে ইলেকট্রন আছে কিন্তু তারা কারোর সাথেই যুক্ত হয় না, সেখানে যে জোড়া জোড়া ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় থাকে সেটার নামই হলো তোমার মুক্ত জোড় ইলেকট্রন। এখন জি স্যার। এখানে আমাদের বন্ধনগুলো হতে পারে একক বন্ধন, ডাবল অপশনে হলে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আমাদের এখানে বন্ধনগুলো আছে। তো আমরা আশা করি যে দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলোর ধারণা আমাদের কাছে ক্লিয়ার আছে। একটা পরমাণু আর একটা পরমাণুর সঙ্গে যদি দুই জোড়া মানে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে তাহলে একক বন্ধন। দুইজন মিলে দুই ধনী দুই দুই চার চারটি ইলেকট্রন অর্থাৎ দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে তাহলে দ্বিবন্ধন। আবার দুইজন মিলেই যদি প্রত্যেকে তিনটা করে ইলেকট্রন দিয়ে তিন জোড়া ইলেকট্রন মিলে শেয়ার হয় তাহলে সেটি ত্রিবন্ধন। প্রত্যেকটি বন্ধন গঠনের ক্ষেত্রে এক জোড়া করে ইলেকট্রনের প্রয়োজন হয় এবং জি এই স্যার। জোড়া ইলেকট্রনটা সাধারণত উভয় পরমাণু প্রদান করে। শুধুমাত্র সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রন যে কোনো একটা দাতা পরমাণু থেকে আসে আর একজন গ্রহীতা হিসেবে সেটিকে রিসিভ করে। আহ, ওইটা হয়তো একটা ভিন্ন অপশন, কিন্তু স্বাভাবিক সমযোজী বন্ধনে উভয় পরমাণুই পার্টিসিপেট করে এবং সেক্ষেত্রে উভয়ই ইলেকট্রন শেয়ার করে। এরপরে সমযোজী যৌগের বৈশিষ্ট্য সূচক ধর্মাবলী। ফার্স্ট দেওয়া আছে পোলারিটি। পোলারিটি পোল এই অপশন থেকে এটা আসছে। এটা সবচেয়ে ভালো হলো এই বৈশিষ্ট্যটা আছে আয়নিক যৌগের। সমযোজী যৌগের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে হওয়াতে এখানে প্লাস বা মাইনাস আয়নে বিভক্ত হওয়া বা এই পোল সৃষ্টি হওয়ার বিষয়টি কাজ করে না। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে পোলারিটির ধর্ম আসতে পারে, আমি সেটাও একটু বলে দিই। যে সমস্ত ক্ষেত্রে পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করার পরেও এদের তড়িৎ ঋণাত্মকতার মান একটার সাথে আর একটার অনেক ডিফার থাকে, সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার এই ডিফারেন্সের জন্য দেখা যায় যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে আংশিকভাবে ঋণাত্মক হয়, যার তড়িৎ ঋণাত্মকতার মান কম সে আংশিকভাবে ধনাত্মক হয়। তো এইটার এই প্রবণতার জন্য আমরা অনেক মনে আছে হয়তো পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতা বলে একটা অপশনে পানির ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রনের যে আসক্তি সেটার মান অক্সিজেনের তুলনায় অনেক কম। ফলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তারা বন্ধন তৈরি করলেও ওই ইলেকট্রন জোড়া অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে যায়, ফলে অক্সিজেন হয় আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন হয় আংশিক ধনাত্মক। সুতরাং এই রকম বিশেষ ক্ষেত্রে তাদের হয়তো সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পোলারিটির ধর্ম পাওয়া যেতে পারে। এই কারণের জন্য আমরা পানিতে সাধারণত আয়নিক যৌগগুলো দ্রবীভূত হয় এই কারণেই, এই বৈশিষ্ট্যটা এর জন্য একটু ব্যতিক্রম। তারপর আছে বিদ্যুৎ পরিবাহিতা। সমযোজী যৌগগুলো যেহেতু ইলেকট্রন শেয়ার করার মধ্য দিয়ে বন্ধন তৈরি করে, এই কারণের জন্য এদের বিদ্যুৎ পরিবাহিতার অপশনটা এখানে আসবে না।
এরা বিদ্যুৎ পরিবহনেও সক্ষম না। দ্রাব্যতার ক্ষেত্রে এরা নন পোলার দ্রাবকের মধ্যে দ্রবণীয় হতে পারে, যেমন বেনজিন, ইথার, অ্যালকোহল, এরকম কিছু। তারপর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। আয়নিকের তুলনায় সমযোজী যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্কগুলো তুলনামূলক কম হবে, কারণ এদের বন্ধন শক্তির মান কম। সমানুতা, এটা জৈব যৌগের একটা বিশেষ বৈশিষ্ট্য। জৈব যৌগগুলো সাধারণত সমযোজী যৌগ নিয়েই মূলত তৈরি হয়। সে কারণের জন্য একই আণবিক সংকেত ভিন্ন গঠনের অনেকগুলো সমাণু কিন্তু তৈরি হতে পারে। তো এই যে অনেক রকম সমানুতা বিষয়ে এখানে এগুলো দেয়া আছে। এখানে দুইটা শব্দ আছে, একটা হলো তোমার আলোক সমানুতা, আর একটা হলো স্টেরিও সমানুতা। সমানুতার ক্ষেত্রে আমাদের একটা ক্রিস্টালের মধ্য দিয়ে যখন আলো পার হয়ে যায়, তখন এই একই আণবিক গঠন, মানে আণবিক সংকেত, কিন্তু গঠন যখন ভিন্ন হয়, তখন ওই আলো প্রবেশ করার পর এক এক পদার্থের এক এক রকম বৈশিষ্ট্য আমাদের কাছে আসে। সেখানে যে ধর্মটা প্রদর্শিত হয় সেটা হলো তোমার এই আলোক সমানুতা। তারপরে নেক্সট অপশনে আসবে হলো তোমার সমযোজী বন্ধনের সীমাবদ্ধতা। লুইস ও কোজেল এর মতবাদ অনুসারে সমযোজী বন্ধন গঠনকালে সাধারণত বহিস্থ স্তরে যে ইলেকট্রনগুলো অবস্থান করে তারা উভয়ের পরমাণুর মধ্যে শেয়ার করার মাধ্যমে তারা সাধারণত অষ্টক তত্ত্বটা মেনটেন করার চেষ্টা করে। কিছু কিছু ক্ষেত্রে অষ্টক তত্ত্ব তারা মানতে পারে না, সেক্ষেত্রে নিয়মটা চলে আসে দুইয়ের, এবং এই নিয়মগুলো সেখানেই প্রযোজ্য হয় যেখানে অষ্টকের সংকোচন বা সম্প্রসারণ ঘটে। তোমার নিশ্চয়ই মনে আছে, বোরনের সাথে তুমি যদি ক্লোরিন দিয়ে বিক্রিয়া করো, বোরনের যোজনী হলো 3, ওর পাশে 3টা ক্লোরিন দিবা, 3 দুগুণে 6টা ইলেকট্রন পাবা চারদিকে। অষ্টকের নিয়ম ছাড়া 8টা ইলেকট্রন পাওয়ার কথা, এখানে 6টা আসতেছে। আবার এটা হচ্ছে অষ্টক সংকোচন, মানে কম পাওয়া যাচ্ছে। আবার ফসফরাসের সাথে যদি তুমি ক্লোরিনের বিক্রিয়া দাও, ফসফরাসের বাহিরে 5টা ইলেকট্রন আছে, সে 5টা ক্লোরিন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, 5 দুগুণে 10টা হবে। হ্যাঁ, 10টা। সেক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ, এই বিষয়গুলো এখানে হয়তো আসতেছে। ধাতব বন্ধন, ধাতুর পরমাণুগুলো তার অণুতে যেভাবে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, এটা আসবে হলো ধাতব বন্ধনের সাথে। তাহলে আমরা ধাতব বন্ধনের ক্ষেত্রে ধাতুর বহিস্থ শেলের ইলেকট্রনের চারিত্রিক বৈশিষ্ট্যটা এখানে মূল আলোচনায় আসবে। এই যে বহিস্থ শেলে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো মুক্তভাবে বিভিন্ন ধাতব পরমাণুর মধ্যে চলাচলের ফলেই এই ধাতব বন্ধন সৃষ্টি হয়। সেখানে আমাদের ধাতব বন্ধনের অংশটা এই এলাস্টিসিটির ক্ষেত্রে একটু তুলনামূলকভাবে বেশি প্রয়োজন পড়বে। সেখানে এই যে ধরো অণুগুলো, পরমাণুগুলো পরস্পরের পাশাপাশি অবস্থান করছে, আমি এটাকে বহিস্থ শেল হিসেবে যদি চিন্তা করি, তাহলে এই পরমাণু থেকে ইলেকট্রন ধরো এখানে আসলো, তখন এটা হয়ে গেল কি প্লাস, এটা হলো মাইনাস। আবার এখান থেকে ইলেকট্রন চলে গেল হলো এটাতে, তাহলে এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। এই যে প্লাস মাইনাসটা হয় ইলেকট্রনের মুভমেন্টের জন্য। কোন ইলেকট্রন? বহিস্থ শেলের ইলেকট্রন। বহিস্থ শেলের ইলেকট্রনটির এই মুভমেন্টটা কন্টিনিউ থাকে। সুতরাং এই যে এখানে প্লাস হয়েছে, এই প্লাসটা কিন্তু পরক্ষণই আবার দেখা যাচ্ছে হয়তো মাইনাস হয়ে যাচ্ছে, পাশেরটা আবার কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তো ইলেকট্রনের এই গতিশীলতার জন্য কন্টিনিউয়াসলি তাদের অণুতে পরমাণুগুলো তাদের পোলারিটি বা তাদের যে এই যে প্লাস মাইনাস অপশনটা চেঞ্জ হয়, কিন্তু এটা ধারাবাহিকভাবে পাশাপাশি অবস্থান করে। ফলে এই প্লাস এবং মাইনাস আয়নের মধ্যে এক ধরনের আকর্ষণ বল তৈরি হয়, যে কারণের জন্য আমরা যদি কোনো ধাতব খণ্ডকে সেখান থেকে বিচ্ছিন্ন করতে চাই, তারা এই আকর্ষণটা থাকার জন্য তাদেরকে কিন্তু সহজে বিচ্ছিন্ন করা যায় না।
তুমি একটা লোহার অংশ থেকে চিমটি কেটে কিছু অংশ তোলার চেষ্টা করো, এই আকর্ষণ বল থাকার জন্য সেটা করা যাচ্ছে না। যদি এটা না থাকতো তাহলে এটি ওই যে বালি কণার মতোই এরকম করে চাপ দিলেই বের হয়ে চলে আসতো। এখন আমরা পরবর্তী অন্যান্য অপশনগুলো নিয়ে একটু দেখি। ধাতব বন্ধনের বৈশিষ্ট্য: ধাতব বন্ধনের ফলে ধাতুগুলো বিদ্যুৎ সুপরিবাহী হয়েছে, তাপ এর সুপরিবাহী হয়েছে, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। এখানে ধাতুতে আলো পড়লে ইলেকট্রনগুলো যেহেতু মুভমেন্ট করে, এই কারণের জন্য ধাতুর ক্ষেত্রে আলো পড়লে চকচকে হয়, আঘাত করলেও শব্দ আসে। আমাদের নতুন একটা বল আমরা একটু পরিচিত হব, এটা হলো ভ্যান্ডার ওয়ালস। ডাচ বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস সর্বপ্রথম এক প্রকার দুর্বল এই বল আমাদের কাছে উপস্থাপন করেন। তো সেইটা আসলে কি বিষয়? এটা হলো যে গ্যাসীয় পরমাণুগুলো পরস্পরের মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকার পরেও এদের মধ্যে কার্যত তেমন আকর্ষণ ক্রিয়া করে না। মানে আকর্ষণটা অন্যান্য ক্ষেত্রে যেভাবে হওয়ার কথা তা কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে দেখা গেল যে এদের মধ্যে এই পরমাণু এবং আয়নের মধ্যে একটা দুর্বল বলের অস্তিত্ব বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস আমাদের সামনে উপস্থাপন করে দেখান। এই বলটাই হলো তার নাম অনুসারে ভ্যান্ডার ওয়ালস বল। এখন নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সাধারণত এই বলটা এভাবে ক্রিয়াশীল হয় না, যেটা এখানে হয়। তো এটার পেছনে মূল কারণ কি? নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা স্তরের ইলেকট্রন থাকে না, ফলে তারা পরস্পরের মধ্যে যুক্ত হয়ে অণু গঠনের কোনো প্রবণতা দেখায় না। ডাইপোল আকর্ষণ। ডাইপোল আকর্ষণটা হলো, আমি কিছুক্ষণ আগে হাইড্রোজেন নিয়ে বললাম যে হাইড্রোজেন গুলো যখন অন্য কারো সাথে যুক্ত হয়, হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তির মান অন্যান্য অধাতব মৌলের তুলনায় কম। সেক্ষেত্রে হাইড্রোজেন অন্যের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করার পরেও হাইড্রোজেন থেকে ইলেকট্রনের যে মেঘ বা বন্ধন জোড় ইলেকট্রন, এটা কোনো কোনো জায়গায় তুমি ভাষা দেখবে লেখা থাকবে ইলেকট্রন মেঘ, এটা অন্য মৌলের দিকে সরে যাবে। ফলে এদের মধ্যে আংশিকভাবে একদল প্লাস হবে আর একদল মাইনাস হবে। সেই অবস্থাকে এখানে মেনশন করা হয়েছে। ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। জি স্যার। এরপর আছে হলো ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ। আসলে আবিষ্ট আবেশকের বিষয়টা হলো এরকম যে স্থায়ী ডাইপোল বিশিষ্ট একটি অণুর সাথে অপোলার প্রতিসম অণু পারস্পরিক ক্রিয়াতে সে নিজেও আবার আগের মতো ডাইপোল হয়ে যায়। এটার অর্থ কি? ধরো এ আগে থেকেই পোলারিটি নিয়ে বসে আছে, অথবা এটার মধ্যে আগে থেকে পোলারিটি ধর্ম আছে, এর পাশে যখন আর একটা নন পোলার পদার্থ রাখা হয় তখন দেখা যায় যে এই যে মাইনাস গুলোর আকর্ষণে প্লাস এই পাশে জড়ো হয়, মাইনাস তার বিপরীত পাশে যায়। অথবা যদি এটাকে এইভাবে রাখা হয় তার ক্ষেত্রেও কিন্তু এই মাইনাসের আকর্ষণে প্লাস এক পাশে আসে, এই প্লাস গুলোর আকর্ষণে মাইনাস আর এক পাশে আছে। এই যে একজন আর একজনের প্রভাবে হচ্ছে, সেটার নামই হলো আবিষ্ট। আমরা আবেশক আবিষ্ট এই ভাষাগুলোর সাথে মনে হয় আগে থেকেও পরিচিত আছি। এটা তড়িৎ বা চুম্বকের ক্ষেত্রে এই ঘটনাটা আমরা নিজেরাও জানি যে একটি পদার্থ চার্জিত অথবা চুম্বকিত নাও থাকতে পারে, কিন্তু অন্য একটি চার্জিত বা চুম্বকিত পদার্থের প্রভাবে
অন্য পদার্থের মধ্যেও ঠিক সেম ধর্মের বৈশিষ্ট্য নিয়ে আসার গুণটাই হলো আবেশ। মনে আছে কি? জি স্যার। আহ, এরপর হলো আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল আকর্ষণ। এই আকর্ষণ বলটা সাধারণত এই সিস্টেমে কাজ করে যে ধরো একজন আবিষ্ট হয়ে সে ডাইপোলে পরিণত হয়েছে, সেখানে যদি তার প্রভাবে আরেকটা ওই রকম বল ক্রিয়া করে তখন এটি কিন্তু হয়ে থাকে। নিষ্ক্রিয় গ্যাস এবং অপোলার দ্বিপরমাণুক অণুর ক্ষেত্রে এই আকর্ষণ বলটা লক্ষ্য করা যায়। হাইড্রোজেন একটি প্রতিসম অণু, এর কোনো ডাইপোল মোমেন্ট নেই। পাশাপাশি দুইটি হাইড্রোজেন অণুর মধ্যে দুর্বল বলের অস্তিত্ব দেখা যায়। তার উৎপত্তি নিম্নোক্ত ব্যাখ্যা করা যেতে পারে। হাইড্রোজেনের নিউক্লিয়াস দ্বয় যখন এর চারপাশে ইলেকট্রন বিচ্ছুরণ হয় প্রায় সুষম অবস্থানে থাকে, তখন দেখা যায় যে এই হাইড্রোজেন পরস্পরের মধ্যে তাৎক্ষণিকভাবে ডাইপোলে পরিণত হয়। অর্থাৎ এরা একজন আংশিকভাবে প্লাস আর একজন আংশিকভাবে মাইনাসে হয়। এই আবিষ্ট ডাইপোলের মধ্যে পারস্পরিক আকর্ষণের ফলে এক ধরনের দুর্বল বল এখানে পাওয়া যায়, সেটার কথা এখানে উল্লেখ করা আছে। আমরা নেক্সট দিনে এই স্থিতিস্থাপকতার মূল থিম এখান থেকে পড়া ইনশাল্লাহ শুরু করব। এবং এখানে তোমার যে বল মানে ইয়ের কথাগুলো বলা হয়েছে, আকর্ষণ এবং বিকর্ষণ, সেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। সুতরাং ওই লেখচিত্রের অংশটাও আমি দেখে দিচ্ছি। এখানে দেখো লেখা আছে যে আন্তঃআণবিক বল এবং পদার্থের স্থিতিস্থাপকতা। তুমি লেখচিত্রে যদি লক্ষ্য করো তাহলে পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল নিয়ে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, বিকর্ষণ বল নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আকর্ষণ বল নিয়ে ব্যাখ্যাটা কি? আকর্ষণ বল নিয়ে ব্যাখ্যাটা হলো যে পদার্থের অণুগুলো পরস্পরের মধ্যে একটা নির্দিষ্ট ব্যবধানে অবস্থান করলে তার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল ক্রিয়া করবে। এখন আমি যদি এই পদার্থতে চাপ প্রয়োগ করি, পরস্পরকে কাছে নিয়ে আসার জন্য চাপ দিই যে তোমরা কাছে আসো, তখন পদার্থর মধ্য থেকে একটা ওই অণুগুলোর মধ্যে বিকর্ষণ বল ক্রিয়াশীল হবে। সেই বিকর্ষণ বল ওই অণুগুলোকে পরস্পরের আরো নিকটে আসতে বাধা দেবে। আবার যদি ওই বস্তুকে আমি টেনে দুই পাশ থেকে টেনে লম্বা করার চেষ্টা করি, মানে তাদেরকে প্রসারিত করার চেষ্টা করি, তাহলে অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাওয়ার সময় এর মধ্যে আবার ওই আকর্ষণ বলটা এত বেশি কার্যকর হবে যে এরা পরস্পর থেকে দূরে সরে যাওয়ার যাতে বাধা দেবে। তার মানে অবস্থা কি দাঁড়ালো যে কাছে আসতেও তারা এক ধরনের বিকর্ষণ বল অনুভব করছে, আবার পরস্পরকে শক্তি প্রয়োগ করে যদি দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় সেক্ষেত্রে আকর্ষণ বল ওদেরকে দূরে যেতে বাধা দিচ্ছে। এই ধর্মটার জন্যই আমাদের এলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা ধর্ম পদার্থের মধ্যে আমরা খুঁজে পাই। তা এলাস্টিসিটি তাহলে কি দাঁড়ালো? এলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা হলো কোনো বস্তুকে আমি যদি বিকৃত করার চেষ্টা করি। আচ্ছা, বিকৃত হওয়া মানে কি? বস্তুকে হয় চাপ দিয়ে ছোট করব, না হলে টেনে লম্বা করব, মানে বড় করব, তাই তো? এখন আমি যদি চাপ দিয়ে ছোট করি তাহলে বস্তু প্রতিক্রিয়া দেখাবে, যা বলবে না আমি ছোট হব না। আবার যদি টেনে লম্বা করার চেষ্টা করি, বড় করার চেষ্টা করি, তাহলে বস্তু বলছে বড় হব না।
ও বলতেছে আমি যেমন আছি ঠিক তেমনই থাকবো। এই যে কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করে যদি বিকৃত করা হয়, তাহলে ওই বিকৃত বস্তু তার নিজের মধ্য থেকে একটা প্রতিক্রিয়া বল ক্রিয়েট করে বস্তু ঠিক আগের অবস্থানে ফিরে আসে। এই ধর্মটাই হলো স্থিতিস্থাপকতা। বুঝতে পারছো? আমরা জি স্যার। নেক্সট দিন এই এই স্থিতিস্থাপকতার উপর থেকে ইনশাল্লাহ পড়া শুরু করব, সেটা এখান থেকে। এই যে